সবচেয়ে বড় প্রতিষ্ঠান্ত হলো, সবচেয়ে বড় অংশীদার হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না হয় এবং শক্তিশালী না হয়, তাহলে কিন্তু আমাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব না। এইসব ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ করেছি, আমরা গুরুত্বপূর্ণ সুপারিশ করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সুপারিশগুলো বহুলাংশ উপেক্ষিত হয়েছে। এবং যে এই আমরা বহু কষ্ট করে, আমরা 6 মাসের মতো সময় ব্যয় করে দিন রাত কেটে, এবং আমাদের অনেকে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম ভিত্তিতে এই কাজটা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকগুলোই কিন্তু ওই যে আমাদের আত্মীয়তা অন্তর্ভুক্ত হয় নাই। তো আরো কয়েকটা জিনিস দরকার আছে, যেমন এগুলোর মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হতে পারে, কিন্তু একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটার জন্য, টেকসই গণতন্ত্রের জন্য, এমনকি সুষ্ঠু নির্বাচনের জন্য আরেকটা জিনিস দরকার, সেটা হলো যে আমাদের নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার। আপনারা হয়তো অনেকেই জানেন, আমি নিজে আদালতে গিয়েছি, আই ওয়াজ দ্য লিড পিটিশনার 13 অ্যামেন্ডমেন্টে এবং 15 অ্যামেন্ডমেন্টে। আমরা সুফল পেয়েছি আদালত থেকে। তো এর মাধ্যমে নির্বাচনটা সুষ্ঠু হওয়ার একটা পথ সুগম হলো। তো এই গণতান্ত্রিক উত্তরণের জন্য এখন একটা গণভোট হবে। এই যে গণভোটে অনেক রকম প্রশ্ন আছে, ভবিষ্যতে আমরা হয়তো এই নিয়ে আরো আলোচনা করবো। বললাম তো নির্বাচন চ্যালেঞ্জগুলো তো বললাম, যে অপরিচ্ছন্ন নির্বাচনী অঙ্গন, তারপরে রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন, এইগুলো তো বললাম, সবগুলো তো বললাম। তো আরো বলতে পারি, অনেকক্ষণ বলতে পারি। এনিওয়ে, তো এই যে গণভোটটা হবে, আমি জানি 4টা প্যাকেজ, কিন্তু একটা প্রশ্ন, এইভাবেই কিন্তু গণভোট হয়। তো এখানে এই প্রশ্নগুলোর মাধ্যমে যেটা তুলে ধরা হচ্ছে, সেটা হলো আপনি কি সংস্কার চান না চান না, আপনি একটা কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা চান না, আপনি একটা গণতান্ত্রিক উত্তরণ চান কি চান না। তো আপনাকে সেইভাবে উত্তর দিতে হবে। আপনি যদি চান তাহলে হ্যাঁ উত্তর দেবেন, আর যদি না চান না উত্তর দেবেন। তো আর আমি অনেক কথা বলে ফেলেছি, আরো অনেক বলা যেটা আরো অনেকেই বলবেন। তো আমি আপনাদের সাথে কয়েকটা তথ্য তুলে ধরতে চাই। আমি সেদিন আরেকটা অনুষ্ঠানে তুলে ধরেছিলাম, আমাদের রাজনীতিতে এখন একটা ব্যবসায়িক কার্যক্রমে পরিণত হয়েছে। রাজনীতি আর এই যে রাজনীতির সাথে অর্থবিত্তের মালিক হওয়া এখন প্রায় নিশ্চিত। আমরা 2008 সালে মনে আছে 4টে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। প্রথমে রাজশাহী, সিলেট, তারপরে খুলনা এবং বরিশাল। এবং সেখানে 2008 সালের নির্বাচনে সবগুলোতে আওয়ামী লীগ জিতেছিল। 2013-তে আবার সেই প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করেছে, সেখানে সবগুলোতে কিন্তু আওয়ামী লীগ ঠকেছে। এবং সেখানে যে যারা নির্বাচিত মেয়র ছিলেন, তাদের নিজেদের আয় এবং নিজেদের উপর নির্ভরশীলদের আয়ের আমি একটু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেমন আমাদের খুলনা সিটি কর্পোরেশনে যিনি মেয়র হয়েছিলেন, তার আয় ও সম্পদ বেড়েছে। খুলনা সিটি কর্পোরেশন মেয়রের আয় বেড়েছে 14,614%, 5 বছর। তারপরে আমাদের বরিশালের সিটি কর্পোরেশনের মেয়রের বেড়েছে 5,917%। আমাদের রাজশাহীর মেয়রের বেড়েছে 2,308%। তারপরে সিলেটটা কম বেড়েছে 608%। তো এটার কারণ হলো তিনি তার যে বেতন ভাতা ওটা দেখান নাই। উনি মনে করেছেন ওটা হইলো এই যে কি বলে যেন, ওটা উনি দেখান নাই, যার জন্য ওনার ওই যে আয়ের পরিমাণ কম হয়েছে। আর আমরা 2024-এর নির্বাচনের আগে যে আওয়ামী লীগের থেকে যারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছে, সবার গড় আয় দেখিয়েছি। এই গড় আয় কি হয়েছে, তাদের আকাশচুম্বী হয়েছে। যে আওয়ামী লীগের পক্ষ থেকে যারা নির্বাচন করেছে, তাদের গড় আয় আকাশচুম্বী হয়েছে।